ডেট ঠিক আছে। আমরা চ্যাপ্টার 1 থেকে শুরু, চ্যাপ্টার 2 থেকে শুরু করে, ব্যাক থেকে শুরু করে চ্যাপ্টার 5 এ চলে গেছিলাম। তো এর মাঝখানে যে বেসিক গুলা ছিল সেই বেসিক গুলা আবার একটু রিভিউ করব। অর্থাৎ বেসিক গুলা বলতে ভেক্টরের গুলা না, যেগুলা যে বেসিক গুলা পারস্পরিক কি রিলেটেড সেগুলো। যদিও আমরা হচ্ছে অফিসিয়ালি এক নম্বরের এক নাম্বার 2 নাম্বার চ্যাপ্টারটা বেশিরভাগ শেষ হয়েছে, শুধু আপেক্ষিক বেগটা বাকি আছে, তাই তো? আর ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট এগুলা কি বুঝায়, এটার মিনিংটা বাকি আছে। কিন্তু যদি বলা হয়, যদি আজকে ক্লাসটা করা হয় তাহলে হবে কি 2 নাম্বার চ্যাপ্টার তো তো পড়ছি আমরা, 3 নাম্বার পড়া হবে, 4 নাম্বার পড়া হবে, 5 নাম্বার পড়া হবে, 6 নাম্বার পড়া হবে, 8 নাম্বার পড়া হবে। ঠিক আছে, মানে এই সবগুলা কিন্তু অলরেডি কিছু কিছু টপিক পড়ে ফেলছি। মানে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে হলো কি, মানে দিন শেষে যাতে পড়া বরকত হয় ওই কাজটা করছি। কোনো একটা টপিক পড়ানোর জন্য এটা যা যা কিছু লাগে, সো সো বেসিক গুলো আলোচনা করা হয়েছে, তো টেনশন করার কিছু নাই। চাপটা শুধুমাত্র 2 নাম্বার আর কত 5 নাম্বার প্রায় শেষের দিকে আছে। বাট যে যে বেসিক গুলো পরস্পর রিলেটেড সেগুলো হিসাব করলে কিন্তু কত কত 2 3 4 5 6 এবং কি 18 কিছু কিছু পড়া হয়ে গেছে। আপনারা কোশ্চেন ব্যাংক যখন দেখবেন তখন বুঝতে পারবেন। তো প্রথমে আমরা যে বেসিক গুলো শিখছি তার মধ্যে একটা হচ্ছে হলো যে কি বলেন, কৌণিক সরণ। কি সরণ বলেন? নরমালি আপনার সরণের নাম শুনে আসছেন, তারপরে কি শিখছেন বলেন? বেগ, তারপরটা কি? ত্বরণ, তাই না? তাহলে এখন কৌণিক শব্দ যোগ করলে কি হবে? কৌণিক যোগ করলে কৌণিক সরণ, কৌণিক বেগ, তারপরে কি কৌণিক সরণ। সবাই কি কথা মনোযোগ দিচ্ছি? তুমি দেখো মনোযোগ দাও, পড়াও কিন্তু বুঝবা, বুঝলে না? ঠিক আছে, হারাই যাও না কিন্তু ক্লাসে থাকলে। এখন কৌণিক শব্দটা তখনই আসবে, খুব সহজ ভাষায় বলি, কৌণিক শব্দটা তখনই আসবে যখনই কি বৃত্তাকার পথে ঘুরবে। কোথায় ঘুরবে? বৃত্তাকার পথে। সরণ, বেগ, ত্বরণ যে কোনো ক্ষেত্রে হতে পারে, সরল পথে হতে পারে, বক্র পথে বা বৃত্তাকার পথে হতে পারে। কোনটা? সাধারণ যে সরল, বেগ, ত্বরণ। বাট হচ্ছে হলো কি বলেন তো, কৌণিক। কৌণিক সরণ, কৌণিক শব্দ যখনই আসবে, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, তখনই কি পথে ঘুরতে হবে? বৃত্তাকার পথে ঘুরতে হবে। সরণ কাকে বলে বলেন? মধ্যবর্তী সরাসরি দূরত্বকে সরণ বলে। হ্যাঁ, ঠিক বলছেন। বাট আপনারা খেয়াল করছেন আপনাদের যে শীট দেওয়া হয়েছিল সেখানে লেখা ছিল যে অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ বলে। যে বুঝছিলেন? দেখেন কেন বলে, আপনারা কিন্তু এখন বুঝবেন। মনে করেন একটা বিন্দু এ তে আছে, বি তে আসলে আপনারই বলেন সরণ কত? এবি, ঠিক না? এখন এটা যদি মূল বিন্দু হয়, ও এ প্লাস হচ্ছে এবি কত? সো এবি ইকাল টু কত? ও বি মাইনাস কি ও এ। তাহলে কথা কিন্তু ঠিক, এবি হচ্ছে কি সরণ না? এবি হচ্ছে সরণ। তাহলে এই সরণকে এটাও বলা যায় কিনা অবস্থান ভেক্টরের পরিবর্তন? বুঝতেছেন না বুঝেন নাই? ওবি হচ্ছে কার অবস্থান ভেক্টর? বি বিন্দুর অবস্থান ভেক্টর। ও এ কার অবস্থান ভেক্টর? অবস্থান ভেক্টর। আর এবি হচ্ছে কি সরণ, ঠিক আছে না? তার মানে সরণ এটাও বলা যায় যে কোন একটা বিন্দুর কি ধরেন অবস্থান ভেক্টরের যে পরিবর্তন সেটাই হচ্ছে হলো তার কি সরণ। এটা বলা যায়, বলা যায় না? আচ্ছা, এটুক লেখেন।
একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে, বৃত্তের কি থাকে? একটা কেন্দ্র থাকে, ঠিক কিনা বলেন? বৃত্তের কি থাকে? ব্যাসার্ধ থাকে। বৃত্তের কি থাকে? পরিধি থাকে। বৃত্তের কি থাকে? আর বলেন, ক্ষেত্রফল থাকে। আর কিছু থাকে বৃত্তের? বৃত্তের একটা একটা অংশ যখন কেটে নেওয়া হয় তখন এটাকে কি বলে? বৃত্তচাপ। কি বলে? বৃত্তচাপ থাকে। কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, যখন এই টার্মগুলো আসবে তখনই আমরা বুঝে নিব কি বৃত্তাকার পথে ঘুরতেছে। এখন দেখেন সহজভাবে চিন্তা করেন, এতে ছিল বিতে আসলো, সরণ বললে আমরা কি নিব? এ থেকে বি সরাসরি, ঠিক কিনা? আর কৌণিক সরণ হচ্ছে একটা বিন্দু থেকে যখন অন্য একটা বিন্দুতে আসলো তখন কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে। ছিল কোথায়? এই বিন্দুতে। ওকে, কেন্দ্র যোগ করে দিলাম। আসছে কোথায়? বি বিন্দুতে। তাহলে কেন্দ্রে কোন কোন কোণ উৎপন্ন করছে বলেন? কথা বলে না। এ থেকে ও, বি থেকে ও, তাহলে কেন্দ্রে উৎপন্ন করছে কত? এ ও বি। এটাই হচ্ছে কি কৌণিক সরণ। এটাই হচ্ছে কৌণিক সরণ। ঠিক আছে, আমাদের বলেন যে এটা কৌণিক সরণ, মানে বলেন কেন? মানে প্রত্যেকটা জিনিসকে যখন হচ্ছে ওরা যারা ডিফাইন করে, যারা সংজ্ঞা দেয়, ওরাই বলছে যে যে কৌণিক সরণটা হবে একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরলো তাহলে সেই কেন্দ্রে কত কোণ উৎপন্ন করলো, এটা হচ্ছে তার কৌণিক সরণ। সাপোজ হচ্ছে এই থেকে এখন হচ্ছে হলো ডি তে আসলো এই পথে ঘুরে, তাহলে কৌণিক সরণ কত হবে বলেন? এ থেকে ডি তে আসলো এই পথে ঘুরে, তাহলে কৌণিক সরণ কত হবে? ভেরি গুড। যদি এখন সে এই পথে আসে, ডি তে আসে, তাহলে সেই ক্ষেত্রে কৌণিক সরণ কত হবে? তাও এওডি হবে, তবে এই কোণটাকে বলা হবে কি প্রবৃদ্ধ এওডি। মনে আছে 19 এ পড়ে আসছে, মানে যে কোণটা হচ্ছে 180 এর থেকে কি বড়, 360 থেকে কি ছোট, তাকে প্রবৃদ্ধ কোণ বলে। যদি বি থেকে ডি আসে তাহলে কৌণিক সরণ কত? বিওডি। পুরোটা একবার ঘুরে আসলে কৌণিক সরণ কত? পুরোটা একবার একবার রাউন্ড দিয়ে আসলো, কৌণিক সরণ কত? এই সরণ আর কৌণিক সরণ এক না তো? কৌণিক সরণ পুরোটা একবার ঘুরলে কৌণিক সরণ কত হবে? কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? পুরোটা একবার ঘুরলো, এখান থেকে ঘুরে এইখানে ঘুরলো, তাহলে এখান থেকে ঘুরে এখানে আসলো পুরো, তাহলে এখানে উৎপন্ন করতেছে 90 কত হলো মোট? কেন্দ্রে কত হবে? 360 ডিগ্রি অথবা 2 পাই রেডিয়ান। 2 পাই কি রেডিয়ান। একবার করলে কতটুকু কৌণিক সরণ হয়? 2 পাই রেডিয়ান। বুঝতেছি সবাই? কোণের আন্তর্জাতিক একক কি? কোণের আন্তর্জাতিক একক রেডিয়ান। মনে থাকবে? কিছু কিছু বিষয় আমরা কমনলি ইউজ করি, কিন্তু এগুলো ইন্টারন্যাশনাল একক না। যেমন জ্বর যখন হয়, কারো জ্বর হয়েছিল কখনো? হয় না এরকম লোক পাওয়া যাবে না যে জ্বর হয় নাই, ঠিক না? আবার জ্বর হলে কারো কারো সুবিধা আছে, কারো কারো অসুবিধাও আছে। আবার দুই কাজিন ছিল, তো যখন হচ্ছে বাসায় গেলাম, তো ভাই ওর যখন জ্বর হয় তখন আমার হচ্ছে হলো ঈদ, আর ওর আমারও অসুখ হলে ওর ঈদ। বলে কেন? বলে আত্মীয় স্বজন আসে, তো আত্মীয় স্বজন দেখতে আসে, তখন ফল ফ্রুট নিয়ে আসে। ও তো অসুস্থ, খাইতে পারে না, সব আমি খাই, তা আমারটা হলে ও খায়। ঠিক আছে, আমার ভাতিজা তখন ছিল, তো এই যে যখন জ্বর হয়েছিল গ্রামে, তখন হোমিওপ্যাথিক নিয়ে আসছে। হোমিওপ্যাথি মিষ্টি অনেক, মানে ছোট বাচ্চা না, খেতে অনেক মজা। এখন হচ্ছে হলো যে খাওয়া শেষ, জ্বরও ভালো হয়ে গেছে, এখন কেমনে বলবে যে দাদারে বলবে যে হোমিওপ্যাথি খাইতে হবে না? তো ওদের মধ্যে ঘুরে আসছে, ঘুরে কয় দাদা দাদা কি হয়েছে? কয় যে আমার দেখে শরীর গরম হয়ে গেছে, আমি ওষুধ নিয়ে আসিও, এই জ্বর দেখো গরম। কয় না তো, এত গরম না তো। পরে বুদ্ধি করি, পরে করছে কি বেটা, দিনের বেলায় কাঁথা আছে না, কাঁথা কাঁথা বাইরে করে কাঁথার ভিতরে শুয়েছিল। ছোট ছোট কিন্তু ব্রেন দেখছো, গরম হয়ে গেছে না শরীর। কয়ে বাদ দেখো ঢাকা অনেক গরম হয়ে গেছে দেখো। তো এখন কৌণিক সরণ, কৌণিক সরণ মানে হচ্ছে খুবই সহজভাবে চিন্তা করবো তাহলে সহজ হবে। প্রথমে যেখানে ছিল আর শেষে যেখানে ছিল, প্রথম থেকে কেন্দ্র যোগ করব, শেষ থেকে কি কেন্দ্র যোগ করো, মাঝখানে যে কোণটা হবে সেটা হচ্ছে কি কৌণিক সরণ। এই যে আমরা জ্বরটা মাপি, সেটা কি বলুন তো? 101 ডিগ্রি বা 2 ডিগ্রি 3 ডিগ্রি বলি না? বলুন তো এটা কি?
ডিগ্রি কি সেলসিয়াস? ডিগ্রি কি ফারেনহাইট? ডিগ্রি কি ফারেনহাইট? এখন নরমালি হচ্ছিল দেখেন, তাহলে জ্বর হিসাব করতেছে ফারেনহাইট, তাপমাত্রা মাপি নরমালি বেশিরভাগ আমরা তাপমাত্রা হিসাব করি কিসে? সেলসিয়াস। কিন্তু এই দুটো একটাও কিন্তু কি আন্তর্জাতিক একক না। আন্তর্জাতিক একক কোনটা? কেলভিন। কেলভিন কোন আন্তর্জাতিক একক? ওটা ওটা যদি জানতে চান তাহলে আপনাকে আদর্শ স্টুডেন্ট হইতে হবে। তো আদর্শ স্টুডেন্ট না হলে চলবে, কারণ আপনারা অনেকে আছেন আইডিয়াল স্টুডেন্ট, আইডিয়াল মানে আদর্শ। আর সেটা জানার জন্য আপনারা আদর্শ গ্যাস করবেন, আদর্শ গ্যাস যখন করবেন তখন হচ্ছে হলো যে তখন জানবেন, তখন আমি এক্সপ্লেন করি ইনশাল্লাহ। আবার আদর্শ গ্যাস যখন করবেন, যে আদর্শ গ্যাস হচ্ছে ইনশাল্লাহ আমার কাছে ভালো করে করবে, তার কেমিস্ট্রি সেকেন্ড পার্টের প্রথম অধ্যায় বেশিরভাগ পড়া হয়ে যাবে, একদম বেশিরভাগ, গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ। কেমিস্ট্রির সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়ের সাথে অনেক কিছুই এই আদর্শ গ্যাসের সাথে কি আছে, মিলে। এখন এখানে কৌণিক সরণ, আচ্ছা আমরা সরণের দিক জানি না বলেন, নর্মালি যে সরণের দিক আছে না, দিক কোন দিক জানেন? নর্মালি যে সরণটা সেটা হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু থেকে। তাহলে কৌণিক সরণের একটা ভেক্টর আসে, কি রাশি? তার দিক কোন দিক? ওই যে কৌণিক বেগের দিক যেই দিকে, কৌণিক সরণের দিক কি সেই দিক। যে মনে করেন যে দেখেন, এটা আপনাদের দেখানো হয়েছে, আবার আবার দেখাচ্ছি। এইভাবে ঘুরতেছে, আপনি একটা নাটের মধ্যে যদি এই যে একটা স্ক্রু যদি এইভাবে ঘুরান, স্ক্রুটা কোন দিকে যাবে? আমি কিন্তু ওই যে এই যে ঝুলে রাখছি এখানে, কিন্তু কেউ যদি না জানেন ভিতরের দিকে যাবে, কে বলছে ভিতরের দিকে? নেন, এইদিকে দুইটা দিলাম, এইদিকে দুইটা দিলাম, ঘুরেন। আমি একটা নিই, কারো যদি এক্সট্রা লাগে বলি না, 10টা আছে মোট, দিব সবাইকে একটা করে? না, দিয়ে দিই, বলে বাসা না নিলে হয়। বাসা যদি নিয়ে যাও অসুবিধা নেই, ব্যাগ আছে আবার এখানে, আল্লাহ ডান সুপার সার্ভিস, এখানে এসে আবার জমা রেখে দিবেন। এইদিকে আরো দুইটা দিয়ে দিলেন, মতো লাগবে? এই যে পিছনে দাও, ওই যে এখানে একটা দিলাম, দাও। তাহলে দেখেন এই যে সবাই এভাবে ধরেন, এই দেখেন সবাই এইদিকে তাকান, এই যে ঘুরতেছে কোন দিকে? এদিকে, এইভাবে ঘুরান, কোন দিকে আসতেছে? উপরের দিকে, মানে আপনার দিকে, কোন দিকে? আপনাদের দিকে। এটা হচ্ছে থিটার দিক, কিসের দিক? থিটার দিক। কৌণিক বেগেরও দিক এই দিক, কৌণিক ত্বরণেরও দিক এই দিক, সব একদিকে। কৌণিক সরণ, কৌণিক বেগ। এখন যদি এইভাবে ঘুরে, এটা করতেছে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? কথা বলা না, মানে যে সমস্ত বিষয়গুলো আপনাদের যখন কোশ্চেন করা হয়, এটা খেয়াল রাখবেন যে বেশিরভাগ কোশ্চেন গুলো আনসার আপনারা পারেন বেশিরভাগ, এই জন্য প্রশ্নটা করা হয়, এই জন্য রেসপন্স করবেন। আর এখন যদি এইভাবে ঘুরে, এটা কি? তাহলে এখন আপনারা বলেন, এইভাবে স্ক্রুটাকে ধরে এইভাবে ঘুরেন, ক্লকওয়াইজ ঘুরেন, কোন দিকে যাচ্ছে? তাহলে থিটার দিক কোন দিকে হবে? বোর্ড বরাবর ভিতরের দিকে। তাহলে সহজ কথা আমরা এটা বলতে পারি যে ক্লকওয়াইজ ঘুরুক বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরুক, বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরে, কৌণিক সরণ বা কৌণিক বেগ তলের সাথে লম্বা হয়। যদি এই বৃত্তাকার পথে ঘুরে এইদিকে, যদি এইভাবে ঘুরে তাহলে হচ্ছে এইদিকে, আর যদি এইভাবে ঘুরে তাহলে কি এইদিকে, ঠিক কিনা? যদি হচ্ছে হলো এই যে ফ্যানটা আছে, ফ্যানটা যদি অন করে দেওয়া হয় তাহলে থিটার দিক কোন দিক হবে? অন করা লাগবে না, অন করা ছাড়াই বলতে পারবেন? ফ্যান কিভাবে ঘুরে? এইদিকে ঘুরে না এইদিকে ঘুরে বলেন তো? হ্যাঁ, এটাই তো হয়, সারা জীবন ফ্যান ঘুরে রেখে আসে, যখন ফিজিক্স ক্লাসে আসেন তখন হচ্ছে আবার দেখতে হয় যে ফ্যান আসলে কোন দিকে ঘুরে। এই যে ফ্যান যেভাবে ঘুরতেছে আমরা এইভাবে ঘুরাই, এই যে ঘুরতেছে, কোন দিকে আসতেছে? তাহলে থিটার দিক কোন দিক? কথা বলেন, এই দিকে তাকান না কেন? এই দিক কোন দিক? নিচের দিক, ফ্যানের জন্য। ওমেগার দিক কোন দিক? কৌণিক বেগের দিক কোন দিক? নিচের দিকে। কৌণিক ত্বরণের দিক নিচের দিক। দিক পেয়ে গেলাম। এখন আপনার মতো প্রশ্ন হতে পারে যে কৌণিক সরণটা না হয় বুঝলাম, কৌণিক বেগ একই দিকে কেন? কারণ কৌণিক বেগটা হিসাব করা হয়, কৌণিক বেগ হচ্ছে ওমেগা, ওমেগা দ্বারা প্রকাশ করে, থিটা বাই টি। টি কি রাশি? স্কেলার রাশি। বা উপরটা কি রাশি? দুইটা ভেক্টর গুণ করলে ভেক্টর হইতে পারে, স্কেলার হইতে পারে, কিন্তু একটা ভেক্টরের সাথে একটা স্কেলার গুণ বা ভাগ করলে অবশ্যই কি হবে? ভেক্টর হবে। সরণ কি রাশি? কথা বলে না তো, সরণ বেগ কি রাশি? স্কেলার রাশি।
কারণ বেগ হচ্ছে সরণ বাই কি কথা বলো না সময়, ত্বরণ হচ্ছে কি রাশি ভেক্টর রাশি, বেগ বাই কি সময়, কারণ এটা ভেক্টর এটা কি কথা বুঝতেছি না বুঝি নাই বুঝছি। এই জন্য কৌণিক সরণের যে দিক কৌণিক বেগেরও কি একই দিক, কারণ কৌণিক সরণের সংখ্যা হচ্ছে প্রতি একক সময়ে কতটুকু কি কৌণিক সরণ হয়। দেখেন আপনারা ওই যে নর্মাল যে বেগ আছে তার সাথে কৌণিকটা চিন্তা করেন তাহলে সহজে বুঝবে। নর্মাল বেগটা কি বলেন সরণ বাই সময়, তাহলে কৌণিক বেগ কত হবে কৌণিক সরণ বাই সময়, ঠিক কিনা বলেন। নর্মাল ত্বরণ হচ্ছে কত বেগের পরিবর্তন ডিভাইড বাই কি সময়ের পরিবর্তন, তাহলে কৌণিক ত্বরণ কত হবে আপনারা বলেন, এটাকে আলফা দ্বারা প্রকাশ করে কত হবে কৌণিক বেগের পরিবর্তন এভাবে লেখা উত্তম, ডেল্টা ভি ডিভাইড বাই ডেল্টা টি, এখানে লেখা হচ্ছে ডেল্টা ওমেগা ডিভাইড বাই ডেল্টা টি মানে পরিবর্তন। তো ওমেগা কি রাশি কি রাশি ভেক্টর, এটা কি সময়, তাহলে আলফাও কি রাশি, আর সবগুলোর দিক কি হবে একই হবে, কি হবে সবগুলোর দিক কি হবে একই হবে। একটু লিখে নেন কিছু কিছু ক্ষেত্রে দেখেন আপনাদের আরো ইমপ্রুভ করতে হবে, সেটা হচ্ছে যেটা বলি যে ক্লাসে বেশি বেশি রেসপন্স করতে হবে। কারণ আমি একদম হচ্ছে প্রিপারেশন নিয়ে এসে একদম ফাটায় ক্লাস নিলাম কিন্তু আপনি নিতে পারেন নাই বা বাসায় ওইভাবে প্র্যাকটিস করেন না, তাহলে তো লাভ হবে না সেটা। সেই জন্য ক্লাসকে এফেক্টিভ করার জন্য কি করতে হবে মানে রেসপন্স করার চেষ্টা করতে হবে, পারি আর না পারি। যেহেতু ফিজিক্সের ক্লাস ভেক্টর রাশি প্রয়োগ করবে, কি করবো ভেক্টর রাশি স্কেলার রাশি এনার্জি খরচ করব, ঠিক আছে, শব্দ উৎপন্ন করব, শক্তির যে রূপান্তর যান্ত্রিক শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করবেন, পারবেন না। লেখা হয়ে গেছে। আচ্ছা আমাদের তো আজকে ইনশাল্লাহ হচ্ছে যে 6:30 থেকে আবার ইয়ে হবে, একটা নতুন ব্যাচ শুরু হবে আর কি। তো তোমরা না করলেও সমস্যা নাই, আর যদি যারা কেউ ফ্রি থাকো করতে পারো, মানে একদম প্রথম থেকে শুরু হবে, তবে অসুবিধা নেই, ক্লাস রেকর্ড থাকলে তোমরা একদম কি ওই ক্লাসগুলো যেগুলো যেগুলো মিসে চাইলে ইয়ে করে নিতে পারো, লিখতে পারো। এখন রৈখিক বেগ আর কণিক বেগের মধ্যে কি সম্পর্ক দেখেন আপনাদেরকে এইভাবে শেখানো হয়েছিল। আমরা যারা শিখলাম বি ইকুয়াল টু হচ্ছে কি এস বাই টি সরণ বাই সময়, আর এই বেগের মান যখন নিব তখন হচ্ছে হলো কি দূরত্ব বাই সময় নিলে হবে, কি নিতে হবে দূরত্ব বাই সময়। যেমন হচ্ছে হলো যে একটা ফ্যান ঘুরতেছে, ঘুরে ঘুরে আবার এখানে আসতেছে, আপনি বললেন যে বেগের মান শূন্য, কেন সরণ তো শূন্য হচ্ছে, কি মানবে এটা যখন ফ্যান যখন ঘুরে এটা বেগের মান কি শূন্য হয়, একটা বেগ আছে তো বেগ, তখন আবার কি করতে হবে বেগের মান যখন নিব তখন কি নিতে হবে তখন দূরত্বটা হিসাব করতে হবে, ঠিক না, কি হিসাব করতে হবে দূরত্ব। পুরোটা একবার ঘুরতে যে সময় লাগে তাকে কি বলে, সেই সময়টার নাম পড়ে আসছেন পর্যায়কাল, তার নাম কি তার পর্যায়কাল। তাহলে আমরা পুরোটা নিচ্ছি, পুরোটা না নিলে হয় দুইটাই দেখাবো, আজকে নতুন একটা দেখাবো। ধরতেছি একবার ঘুরতেছি, পুরো কি একবার ঘুরতেছে, তাহলে এস কত হবে বলেন, বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পুরো পুরো দূরত্বটা কত কত বলেন 2 পাই আর, সময় কত পর্যায়কাল টি লিখলাম। আর একটু আগে শিখলাম কণিক বেগ, কণিক বেগ মানে কি থিটা বাই টি,
পুরোটা একবার ঘুরলে কত হবে? 2 পাই রেডিয়ান। আর সময় কত? সময় তো একই। এখন যদি আমরা ভি কে ওমেগা দিয়ে ভাগ করি কত হবে? বা এভাবে লিখতে পারি, ভাগ করে না করে দেখেন এভাবে লিখতেছি। বি ইকুয়াল টু হচ্ছে 2 পাই আর বাই টি লিখলাম। লেখার পরে হচ্ছে হলো যে এখান থেকে লিখলাম হচ্ছে 2 পাই বাই টি ইন্টু হচ্ছে আর, লেখা যায় 2 পাই বাই টি এর মান কত? ওমেগা, ওমেগা ইন্টু আর। এটাই হচ্ছে হলো কি রৈখিক বেগের সাথে কণিক বেগের কি সম্পর্ক। কণিক বেগকে যদি বৃত্তাকার পথের ব্যাসার্ধ দিয়ে গুণ করা হয় তাহলে কি পাওয়া যাবে? রৈখিক বেগ। কারো কোনো কোশ্চেন আছে? বলেন, থাকলে বলেন। আছে? তাহলে লেখা নেবেন। জি, বুঝি নেই কোনটা? তো ওটা মোছা হয়নি আর কি, এটা আগে আগে ছিল। এখন এটা প্রমাণ করার জন্য যে পুরো একবার ঘুরতে হবে এমন কোনো কথা নাই। দেখেন, আপনারা 99 নিশ্চয়ই পড়ে আসছেন। কি পড়ে আসছেন বলেন তো? সাপোজ এখানে যদি একটা অ্যাঙ্গেল হয় থিটা, এটা যদি আর হয়, এটা যদি এস হয়, কি সূত্র ছিল বলেন তো? ভেরি গুড, এস ইকুয়াল টু আর থিটা। আবার আবার জেনারেল ম্যাথে ছিল কি পাই আর থিটা ডিভাইড বাই 180। দুটি একই ফর্মুলা, বাট পার্থক্য হচ্ছে এখানে কি করতে হবে, থিটা কিসে আছে? রেডিয়ানে। ভেরি গুড, এটা মনে আছে। আর এখানে থিটা কি? ডিগ্রি। তো আমরা এই সূত্র দিয়ে করতে পারি যে পুরো একবার ঘুরতে হবে না। দেখেন, বি হচ্ছে এস বাই টি, এস ইকুয়াল টু আর থিটা লেখা যায় না? কথা বলেন। থিটা বাই টি ইন্টু কি আর লেখা যায়? আর থিটা বাই টি মানে কি আপনারা বলেন? ওমেগা। পুরো একবার ঘুরতে হবে না, এমনিতেই প্রমাণ করা যাবে, যে কোনো গুণনের জন্য প্রমাণ করা যাবে। বুঝতেছি? আপনাদের যে এই বেসিকটা পড়ানো আছে, পড়াচ্ছি আজকে, সেটা এখন এখন যে টপিকটা আছে এটা চ্যাপ্টার 3 আর 4। 3তেও আছে, 4ও আছে। এবং এটা পরবর্তীতে হচ্ছে হলো চ্যাপ্টার 6এও কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? 6এও কাজে লাগবে। এবং কেমিস্ট্রিতেও কাজে লাগবে। কোথায়? কেমিস্ট্রি দ্বিতীয় অধ্যায় যখন পড়বেন, এই যে কক্ষপথের ব্যাসার্ধ বের করা, শক্তির রাশিমালা বের করা, এবং আরো কত মজার কথা হচ্ছে যদি যারো যদি কারো কেমিস্ট্রি দুর্বলতা থাকে 2 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়ে যেটা হচ্ছে প্রমাণগুলো বেশিরভাগ টিচার দেখেন কেমিস্ট্রি আমার জানা মতে, যে সূত্র দিয়ে বলে দেয় এই সূত্র, ওই সূত্রের প্রমাণগুলো আপনারা হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে। ফিজিক্স সেকেন্ড পার্টে কিন্তু আবার পরমাণুর গঠন আছে জানেন, ওখানে গিয়ে আমি আপনাদের শিখাই দিব যে এই প্রমাণগুলো কিভাবে আসছে। এখন আসেন, লাস্ট ক্লাসে যে বেসিকটা দেখানো হয়েছিল, একটু ফার্স্ট দেখানো হয়েছিল, আজকে আমরা ধীরে ধীরে দেখব। একটা ভেক্টর যদি হয় পি, এই দিকে যদি হয় অ্যাঙ্গেল থিটা, আর এটা লম্ব দুটো উপাংশ থাকে, তাহলে এক্স এক্সিস বরাবর তার উপাংশ কত বলেন? পি কস থিটা। ওয়াই অক্ষ বরাবর কত? এটা বুঝো না কেউ আছে? যে এই দুইটা বুঝি না, আছে কেউ? বুঝো? এটা যদি নর্মালি যদি আমরা এখানে অনেক কিছু যাওয়া লাগবে না, আমরা যদি হচ্ছে হলো পি এর উপাংশ সিম্পলি এটাকে হচ্ছে এ ধরি, তাহলে এ ডিভাইড বাই পি, এটা তো পুরোটা পি তাই না? পি এর মান এটা। এ বাই পি কত বলেন? ভূমি বাই অতিভুজ, কি আসবে? কস থিটা। তাহলে এ এর ভ্যালু কত? পি কস থিটা। আর এটাকে যদি বি ধরা হয় তাহলে কি হবে? এটা বি হলে এটাও কি
বি। সো বি বাই পি হচ্ছে হলো কত, সাইন থিটা। বি এর ভ্যালু কত, পি সাইন থিটা। কি বোঝা গেল যে কোন একটা ভেক্টর যে দিকের সাথে থিটা উৎপন্ন করবে তার দিক বরাবর হচ্ছে কত, কস থিটা, আর বাকি তার লম্ব বরাবর হচ্ছে কত, সাইন থিটা। এটা আপনারা সবাই জানেন। তো এখন বৃত্তাকার পথে যখন একটা বস্তু ঘুরে তখন তার সরণের দিক কোন দিক হয়, সরণের দিক বা বেগের দিক কোন দিক হয়? ভেরি গুড, সাবায়াত ঠিক বলছে। কি বরাবর? স্পর্শক বরাবর। কি বরাবর? স্পর্শক বরাবর। আপনারা যদি বাস্তবে যদি দেখতে চান আজকে বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করবেন। এটা প্লাস্টিকের বল বা কিছু একটা যেটা যেটা হচ্ছে হলো আপনার হাত থেকে ছিঁড়ে গেলে আশেপাশে কেউ ব্যথা পাবে না, অথবা হচ্ছে হলো আপনার আলমারি বা ইয়ার গ্লাস টাস ভেঙে যাবে না, ঠিক আছে? এরকম একটা জিনিস কি করেন, ঘুরাবেন। এই কথা শুনুন, ঘুরানোর পরে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে ঘুরতে থাকবে। তারপর একটা বল যখন ঘুরান দেখেন, ছেড়ে দিতেন, ঘুরতে থাকে না? থাকে কি থাকে না? ফ্যান সুইচ দিয়েছেন, দিয়ে অফ করে দিলেন, কিছুক্ষণ ঘুরবে না? তো যখন আপনি যখন এটাকে ফ্রিলি ছেড়ে দিবেন, ঘুরতে ছেড়ে দিচ্ছেন, ঘুরতে থাকবে? থাকবে না। দেখেন ঘুরতে ছিটকাই চলে যায়, দেখেন এইভাবে চলে যায়। কিভাবে চলে যায়? ছিটকাই চলে যায়, ঠিক না? তার মানে হচ্ছে হলো যে আপনার এই যে বেগ বা সরণ কাজ করে কি বরাবর, স্পর্শক বরাবর। কি বরাবর? স্পর্শক বরাবর। সরণ বা হচ্ছে হলো বেগ, তবে ডিপেন্ডিং অন কোন দিকে ঘুরতেছে। যদি এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে যখন এখানে আসবে, এখানে যদি সে কোনো কারণে আমাদের সুতাটা ছিঁড়ে যায় অথবা আকর্ষণ বল চিহ্ন করে, তখন কি হবে, সে কি করবে, এইদিকে চলে যায়, এইদিকে চলে আসে। আর যদি হচ্ছে হলো সে কি করে বলেন, যদি সে ক্লকওয়াইজ ঘুরে এই পয়েন্টে আসে, তখন কি এখানে যদি ছিঁড়ে দেয় তাহলে এই দিকে আসবে। এইদিকে হচ্ছে সরণ অথবা বেগের দিক। তাহলে সরণ অথবা হচ্ছে হলো বেগ কাজ করে কি বরাবর বলেন, বৃত্তাকার পথে স্পর্শক বরাবর কাজ করে। কি কাজ করে? স্পর্শক বরাবর কাজ করে। এর আগে আপনাদের একটা উদাহরণ দিয়েছিলাম। তারপর যেহেতু আপনাদের আসলে অনেক কিছুই পড়াই ফেলছি, আবার একটু প্র্যাকটিস করি। দাঁড়াও তো। হ্যাঁ, ভিতরে আছে। হ্যাঁ, দিয়ে দিত। এটা উপরে রাখো, পাশে রাখো, পাশে 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 রাখো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে নর্মালি হচ্ছে জড়তা অনুযায়ী কি ঘুরার কথা না? দেখো ঘুরে নাকি দেখো। এটা ক্যাচ ধরবা, দেখি ভালো ক্যাচ ধরতে পারো কি। কি হয়েছে, ঘুরতেছে? হ্যাঁ, ঘুরতেছে, কথা বলো না। হ্যালো। হুম হুম। বাঙালি বাঙালি। তো যে ওটা মার্কাটা ঘুরতেছিল, যখন এখান থেকে ছিন্ন হয়ে গেছে তখন কিন্তু ঘুরে ঘোরা শুরু করে নাই। কি হয়েছে, এইদিকে ছিটকে পড়ছে। যখন হচ্ছে যে এখানে আসছে, এখানে সে কি হয়েছে, ঢাকা থেকে আলাদা হয়ে গেছে, তখন সে এইদিকে গিয়ে পড়ছে। তার মানে সরণ বা বেগের দিক কাজ করে কি বরাবর, স্পর্শক বরাবর কাজ করে। লিখছেন সবাই? আচ্ছা, এটা হচ্ছে ধরলাম যে থিটা, থিটার হচ্ছে ডিগ্রি মান, তারপরে হচ্ছে থিটার কি মান, রেডিয়ান মান, তারপরে কি সাইন থিটা, কস থিটা, তারপরে হচ্ছে টেন থিটা। আমরা থিটার মান ধরলাম হচ্ছে 0.00002 ধরলাম। তো এখন আপনারা জানেন ডিগ্রি থেকে রেডিয়ানের সূত্র নেওয়ার সূত্র কি বলেন তো? থিটা ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কি, থিটা ইনটু 180 রেডিয়ান। তাহলে সবাই এসে কষ্ট করে মানগুলা বলেন। এই থিটাকে যদি হচ্ছে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করি তখন কি হয়? 10^7। সাইন থিটার মান
সবাই করবেন, যাদের ক্যালকুলেটর আছে সবাই করবেন। আছে করেন। cos থিটার মান 1, তারপরে tan থিটা কোশ্চেন না করে বলছেন সেম আসে। থিটা থিটা যখন এখানে বসাবো একটা কথা বলে রাখি, এটা পরে আবার আসবে, ম্যাথেও কাজে লাগে। আমাদের কোণের আন্তর্জাতিক একক হচ্ছে হলো কি রেডিয়ান, বাট সাইন থিটার ক্ষেত্রে যখন আমরা মান বসাবো তখন হচ্ছে হলো কি কি লিখতে হবে সবসময়, মানে ত্রিকোণমিতিক অপারেটরের ভিতরে ডিগ্রি ফরম্যাট রাখতে হবে। এখন আপনি বলেন এখন এটা কেমন কথা, দেখেন কেমন কথা, আপনারা করে আসছেন কিন্তু হয়তো অনেকে চিন্তা করেন নাই। জেনারেল ম্যাথে করে আসছেন sin 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে হলো হাফ, আর হায়ার ম্যাথে করছেন sin π/6 ইকুয়াল টু হচ্ছে হলো কি হাফ। তো এখানে ডিগ্রি এখানে রেডিয়ান, মান তো সেম, তাহলে লাভ হয়েছে কোনো? তাহলে তো বুঝেন নাই, তাহলে আপনার বুঝে আসেন নাই। আচ্ছা এবার আপনি চিন্তা করেন, দেখেন 9 10 যখন আপনি ক্যালকুলেটরে ক্লিক করছেন sin π/6 তখন কিভাবে লিখছেন sin 3.1416 ভাগ 6, বলেন আপনি বলেন, এটা করছিলেন? না এটা করেন নাই। π/6 মানে আপনি যে চিন্তা করছেন 180 ভাগ 6 30, ওই 30 ডিগ্রি বসাইছেন, বাট ফরম্যাটটা ছিল কি বলেন, রেডিয়ানে ছিল, এখানে ফরম্যাটে রেডিয়ান কিন্তু বসাইছেন কি মানে হ্যাঁ 180 না ডিগ্রিতে বসাইছেন, বুঝছেন না বুঝেন নাই? তার মানে ত্রিকোণমিতির ভিতরে সবসময় কোন ফরম্যাট রাখতে হবে, ডিগ্রি, মানটা বসাতে হবে ডিগ্রি। এই জন্য এখানে যখন আপনাদের মান বাড়াইছে, কালকে দ্রুত বলছিলাম এই জন্য বলতে পারিনি, আজকে ধীরে ধীরে দেখাচ্ছি, আমরা রেডিয়ানটা বসাবো না, কোনটা বসাবো, অলওয়েজ ডিগ্রিটা বসাবো। তো এখান থেকে কি দেখা গেছে বলেন, যে থিটার মানটা যখন অনেক ছোট, শূন্যের কাছাকাছি, তখন হচ্ছে হলো থিটার রেডিয়ান মান, সাইন থিটার মান এবং এই টেন থিটার মান তিনটেই কি সমান। সাইন থিটার মান এবং টেন থিটার মান কি থিটার কি রেডিয়ান মানের সমান। আরেকটা উদাহরণ দিই, 0.0000000 দিলাম হচ্ছে হলো 7 দিলাম, 2টা 4টা 6টা 8টা দিলাম, কত আসে বলে? ওয়ান পয়েন্ট 10/10 সাইন থিটা, 8টা শূন্য তারপর হচ্ছে 7, 7 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -9 দিতে পারেন, সেমই আসে। 9 ক্যালকুলেটর কই? তুমি কি ইয়ের মতো হইতো নাকি? ওই যে কি জানি এক প্লেয়ার ছিল বিখ্যাত হয়ে গেছিল, পড়াশোনা একটু মানে কম কম জানতো আর কি, তো এখন গাড়ি থেকে বের হওয়ার পরে বলে বস বস অটোগ্রাফ অটোগ্রাফ অটোগ্রাফ, এখন অটোগ্রাফ তার বুঝে না, ইংলিশ কম বুঝে আর কি, কি বলবো, ওটা তো বাসায় রেখে আসছি, ওটা কি করছি বাসায় রেখে আসছি অটোগ্রাফ, এটা ওয়ান, এটা আচ্ছা এই মানগুলো পরে নেবে, বের করেন।
তারপরে 0.74 তারপরে 0.9 এখন এখন ঠিক আছে বলেন কথা বলেন তার মানে মানটা যখন অনেক কি হবে ছোট হবে শূন্যের কাছাকাছি হবে তখনই হচ্ছে হলো সাইন থিটার মান এবং থিটার মানটা কি থিটার সমান হবে থিটা দুইটা মান আছে এর একটা মান এটা মান সাইন থিটার মানটা কোন মানের সমান রেডিয়ান মানের সমান টেন থিটার মানটা কোন মানের ডিগ্রি রেডিয়ান বাকিগুলো দিয়ে দেবো তবে আমরাও আরো যদি ডিপলি যদি চিন্তা করি যে এই যে সংখ্যাগুলো আছে এগুলা কি জিরো কাছাকাছি এগুলো কিন্তু অনেক বড় সংখ্যা যেমন এটাকে লেখা যায় কত 1 2 3 4 5 মানে 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার -5 এটা হচ্ছে 7 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত 9 10 টু দ্য পাওয়ার -9 তো গণিতের ভাষায় হচ্ছে এই সংখ্যাগুলো কিন্তু বড় গণিতের ভাষায় এই সংখ্যাগুলো কি বড় আপনি যদি ইলেকট্রনের ভর হিসাব করেন 9.11 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত -31 তো এই 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার -5 কে যদি হচ্ছে ইলেকট্রনের ভর দিয়ে ভাগ করেন কত হয় বলেন তো কি হয়? অনেক ছোট মান আছে নাকি 2.19 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত 25 ঠিক বিশাল বড় না ঢুকছে এই জন্য যে আমি যে কথা বলছি আসলে এই সংখ্যাগুলো কিন্তু বড় সংখ্যা জিরোর কাছাকাছি না জিরোর কাছাকাছি মানে হচ্ছে দশমিকের পরে কি 60-70 টা যদি জিরো হয় তখন বলবো যে জিরোর কাছাকাছি বুঝছি মানে বোঝানোর জন্য অল্প মান নিতেছি এটা বোঝানো যায় বোঝানো যায় এখন কেন এটা সমান হয় এটা আমরা ম্যাথ ক্লাসে শিখবো ক্যালকুলাস করার সময় শিখবো যে কেন এই সাইন থিটার মানটা থিটার রেডিয়ান মানের সমান আসতেছে বা টেন থিটার সমান আসতেছে জিরো তো দেখেন এখানে কিছু বিষয় আছে যেটা খুব ভালো করে মাথায় রাখতে হবে আগেও একবার বলছি এখন আবার বলবো সমস্যা নেই যদি আপনার কোন একটা মান আসছে যে এখানে যে 1 1 আসছে আসলে কিন্তু 1 1 না আপনি যদি হচ্ছে বড় প্রোগ্রামেবল কম্পিউটার বা হচ্ছে হলো যে পিসিতে যদি কোনো ক্যালকুলেটর দেন তখন হচ্ছে হলো কিন্তু কি আসবে অনেকগুলা 0.9 আসবে ক্যালকুলেটরের একটা লিমিট আছে ওরা যদি হচ্ছে হলো সার্টেন 19 চলে আসে 0.99 তখন এটাকে কি করে রাউন্ড ফিগার করে 1 দিয়ে দেয় এটা ক্যালকুলেটরের লিমিটেশন বাট আপনি ভালো প্রোগ্রামেবল কম্পিউটার বা পিসিতে যে ক্যালকুলেটর গুলো পাওয়া যায় সেখানে দেখবেন যে 0.99 দিয়ে আসবে এখন যেটা 0.99999 এটাকে 1 লিখলে কি নাই সমস্যা নাই খেয়াল রাখবেন যেটাকে লেখা সমস্যা কিন্তু যেটা মনে করেন 0.0000 তারপর মনে করেন 173 এটা কি জিরো লিখলে সমস্যা এটা কি জিরো লিখলে সমস্যা বুঝেন না কথা যেমন দেখেন কত ভালো করে খেয়াল করেন বুঝলে সহজ লাগবে সাইন জিরোর মান কত জিরো সাইন জিরোর মান কি একদম এক্স্যাক্টলি যদি জিরো হয় তাহলে জিরো এখন জিরোর সাথে যত বড় সংখ্যায় গুণ করি না কেন কি হবে যত ছোট সংখ্যা গুণ করি গুণফল কি জিরো আপনি যদি পৃথিবীর যে ভর আছে দেখেন এটা বলতেছি কেন পৃথিবীর ভর হচ্ছে কত বলেন তো জানি না নামে কোনো ভর আছে নাকি 6 × 10⁻⁴ কত 24 কেজি মাত্র 6 × 10⁻⁴ কত 24 কেজি তো এখন এটাকে আপনি 0.99 দিয়ে ভাগ গুণ করেন কত হয় বলেন তো চারটা 9 দিলাম কত হয় 5.99 10⁻⁴ কত তার মানে কি চেঞ্জ হয় না এটা আমারটা আগেরটা আছে আপনারা কি আমার কথা বুঝতেছেন এবার আপনি করলেন কি এটা তো হচ্ছে জিরোর কাছাকাছি 0.0 কয়টা দিছে এখানে দুইটা 2 3 কত 5টা 173 এখন যদি বলেন এটা তো জিরোর কাছাকাছি ওকে জিরো মানবেন 6 × 10⁻⁴ ইন্টু 0 ইকুয়াল টু 0 আর এটা গুণ করেন কত 1.038 ইন্টু 10⁻⁴ কত
বলেন, এটা তো অনেক ছোট সংখ্যা নাকি? এটা এটা অনেক ছোট সংখ্যা। এই বুঝতে আমার আমার লজিকটা বুঝতেছেন? আপনি 0.999 কে 1 দিয়ে দেন, সমস্যা নাই। যাকে আপনি 1 কোটি টাকা দিয়েছেন, দেওয়ার পরে বললেন যে ভাই আপনার জন্য 1 কোটি টাকা নিয়ে আসছি, বন্যার জন্য দিয়ে দিলাম, আমার অনেক টাকা আছে, ঠিক আছে, দুনিয়াদারি তো অনেক করলাম, এবার আখিরাতে চিন্তা করে দিয়ে দিলাম 1 কোটি টাকা। পকেটে হাত দিয়ে দেখলেন যে হচ্ছে হলো 500 টাকা কম আছে, ঠিক আছে, বলে গোনার পরে 12 টাকা কম হয়েছে, মাইন্ড করবে কেউ? কথা বলেন। মানে 1 কোটি টাকা দিতে 500 টাকা কিছুই না। কিন্তু এই যে দেখেন, জিরো গুণ করলে পুরো জিরো হয়ে যাচ্ছে না, আপনার কাছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা কি হচ্ছে? এটা তো হচ্ছে যে অনেক ছোট সংখ্যা, জিরোর কাছাকাছি, কিন্তু না, দেখেন এখনো কিন্তু অনেক বড়, এখনো কি অনেক বড়। এখন এই বড় সংখ্যাগুলো না আপনারা বুঝেন না, কারণ কারণ কি, কারণ আপনাদের সময় থাকতে আমি বুঝতাম না। এক্সেলে লিখতেছি এরকম চিড়ি দিবসে, মানে দিবস তো একটা শুনছে কি দিবস, চিড়ি দিবস, তো সে হচ্ছে হলো যে খাতায় লিখতেছে এরকম, তো তার বন্ধু এসে বলতেছে কি রে তুই লিখতেছস, তুই পড়াশোনা জানাস না? ও পড়াশোনা জানা, এখন চিড়ি দিবস লিখতে পারে না, আঁকা কি করতেছে, কোনো অসুবিধা নেই, আমার বাপে পড়তে পারে না, তাহলে তো সমস্যা নাই, তাই না, বাপে পড়তে পারে না, ছেলেও লিখতে পারে না। এখন এইবার হচ্ছে হলো যে একটু লিখে নেন, গত ক্লাসে তো লিখতে পারেন না, অনেক লেখে, এখন আজকে ইনশাআল্লাহ আশা করি লিখতে পারবেন। তাহলে equals not zero equals zero তো হবে না। না হ্যাঁ, মানে এটা কেউ যদি মনে করে আর কি যে এটা, তার মানে এটা কি ভুল ধারণা, তার একটা সম্পূর্ণ ভুল ধারণা। স্টিল এখনো যে মানটা আসছে এটা অনেক কি বড়। কেমন বড়? কেউ যদি 1 2 3 4 করেও গনে, সে মরে যাবে, কিন্তু এই নাম্বার শেষ হবে না। এই জন্য নাম্বার 19 হায়াত শেষ হয়ে যাবে। একটু পরে উদাহরণ দিচ্ছি, দাঁড়ান আপনারা বুঝবেন, একটা আইডিয়া দিয়ে দিব আপনাদের। চ্যাপ্টার 2 পড়া হচ্ছে, চ্যাপ্টার 3 পড়া হচ্ছে, চ্যাপ্টার 4 পড়া হচ্ছে, চ্যাপ্টার কি 6 এ পড়া হচ্ছে, তিনটা চ্যাপ্টার একসাথে চলে আসতেছে। লেখা শেষ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো, সূর্যের ভর কত? আমি মোটামুটি শিওর, যদি পৃথিবী পার নাই, পৃথিবী থাকে, সূর্য তো পারার প্রশ্নই আসে না। এখন হচ্ছে হলো যে যাও চাপাবাজি করেন, তবে লিমিটের মধ্যে চাপাবাজি করেন আর কি। এখন আবার অনেকে চাপাবাজি করতে না পারলে আবার হচ্ছে হলো পাঠ নিতে পারে। তো ওই যে কি জানি এক আমেরিকান বাংলাদেশে করেছে আর কি, জানো তো, আমাদের টেকনোলজি এত হাই যে আমাদের হচ্ছে হলো কি, আমাদের কিছু প্লেন আছে, এগুলো হচ্ছে হলো সূর্যের বিদ্যুৎ দিয়ে ওই পর্যন্ত চলে যায়। আর বাঙালি কয় কি কয়, আর বাঙালি যে আছে বলতেছে কয় আমাদের অশিক্ষিত হইতে পারে, গন্ডমূর্খ হইতে পারে, কিন্তু এত গন্ডমূর্খ না তুই কয়ে দিলে যে সূর্যের বেদ দিয়া জেট প্লেন চলে যাবে, এটাকে বিশ্বাস করা যায়? না না, মানে সূর্যের দেয় না একটু নিচ দিয়ে চলে যায়, কারণ বাঙালি দেন কিছু নাই, কি করবো, কয় আমার দেশের লোকজন হচ্ছে নাক দিয়ে ভাত খায়, কি দিয়ে খায়, নাক দিয়ে। নাক দিয়ে ভাত খায়, এটা তো অসম্ভব। না নাক দিয়ে খায়, একটু নিচ দিয়ে খায়, একটু কি একটু নিচ দিয়ে খায়। এখন এখানে সূর্যের ভর তো আপনারা জানেন না কত, 2 × 10⁻, কত 30 কেজি মাত্র, মাস অফ সান। আর আর্থের কত বললাম, 24, এগুলা কাছাকাছি রাউন্ড ফিগার করা হয়েছে আর কি। এটা 1.99, এটা 5.99, রাউন্ড ফিগার করে নিছি। আপনাকে যদি জান্নাতে যদি দিয়ে দেয়, আপনার কতটুকু জান্নাত লাগে বলেন, সাইজ কতটুকু, দেখি বলেন দেখি কার কতটুকু হলে সন্তুষ্ট। আপনাকে যদি জান্নাত দেয়, তা আপনি কতটুকু জান্নাত সাইজে জান্নাত লাগবে বলেন, হলে সন্তুষ্ট, মাদি বলো, আইডিয়া আছে কোনো? তোমার কি কতটুকু লাগবে, যে কতটুকু সাইজে জান্নাত হলে তোমার চলবে? হইলেই হয়, হবে। আছে না, মানুষের ইচ্ছা থাকতে পারে না, নাই?
দেখো সহজ করে দেবে, যার ইমান যত বড় হবে তার জান্নাতের সাইজ তত বড় হবে, আর যে যত বেশি আমল করবে জান্নাতের ভিতরে বাগান ফল ফুরুট ঘাস আর বেশি হবে। সহজ হিসাব। যে যে সবার পরে জান্নাতে যাবে তারটা হবে তারটা হবে কত, 10 দুনিয়ার সমান, 10 পৃথিবীর সমান। সবচেয়ে ছোট সাইজের ফ্ল্যাট আল্লাহর কাছে, আল্লাহ কত বিশাল রেখে দিচ্ছে স্পেস। আমি এটা বোঝানোর জন্য আমাদেরকে দিয়ে দিয়েছে। দেখো সাত আসমান, এখনো সায়েন্টিস্টরা কিন্তু এক আসমানে পড়ে আছে, এর মধ্যে কোনো শেষ করতে পারে নাই। তো আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। একদম লাস্টে যে যাবে যার ইমান দুর্বল, মানে আল্লাহ আছে, কেমত আছে, হাসর আছে, কিন্তু আমল টামল করা নাই, ফাঁকা ময়দান ফাঁকা। তার কাহিনী ইন্টারেস্টিং, সে তো আমল করে নাই, শুধু জানে যে আখিরাত আছে, মরতে হবে, আল্লাহকে হিসাব দিতে হবে, একটু বিশ্বাস নিয়ে চলে গেছে। হাজার হাজার কোটি কোটি জাহান্নামে জ্বলা পরে জান্নাতে নিয়ে আসবে, দৌড় দিয়ে যাবে। কই যে কটুক সাইজ, কই যে দেখো 10 দুনিয়ার সমান। মজা করো না আমার সাথে, উল্টাই করবো, মজা করেন। আসলে তাকে 10 দুনিয়া দেওয়া হবে। এখন জানা দিকে ময়দান ফাঁকা কেন, আমল করা নাই তো। ওই যে বলছিলাম আমল, আমল করা নাই জন্য ময়দান কি ফাঁকা। তখন তুমি কি বলবে, তাহলে একটা কাজ করো। তখন বলছো তোমার তো জান্নাত দিবে কি, তুমি কি কত বড় বড় গুনাহ করছো, শুধু গুনাহই করছো, ইমানটার জন্য বাইসা গেছো। তখন বলো তুমি দেখো এই চুরি করছিলা, মিথ্যা কথা কইছিলা, যাও এগুলো নেকি দিলাম, এগা দিয়ে জান্নাতে এটা দিলাম, একটা বাড়ি দিলাম, একটা পুকুর দিলাম, একটা বাগান দিলাম। এতক্ষণ কিন্তু অস্বীকার করছে, এবার বলবে কি জানো, ও আল্লাহ ওই যে একজন রে হচ্ছে হলো যে এরকম হাত কেটে দিছিলাম। মানে কারণ এখন দেখতেছি কি, যত গুণা করছে ওটার কি, ওটা নেকি হয়ে গেছে, এখন এটা মনে করেন -7, ওটা +7, কারণ যেটা -50 এটা +50 বেশি না। কারণ ও তখন নিজের বড় বড় গুণা যেগুলো আছে বলবে আমি এটা করছিলাম, এটা করছিলাম। এতক্ষণ প্রথমে কিন্তু আমি কোনো খারাপ কাজ করি নাই, প্রথমে বলছিল। এখন এই যে বড় বড় ফ্ল্যাট কিন্তু রয়ে গেছে আল্লাহর কাছে আমাদের জন্য। বিবিসির একটা প্রতিবেদনে বলছে যে সূর্য থেকে কিছু ধূলিকণা নিক্ষিপ্ত হয়ে গেছে, মানে পড়ে গেছে। আমরা সময় হয় না যে বাইরে থেকে আসলে ধুলাবালি লাগলে কি হয়, জামাটা ঝাঁকড়া দিই, তো জানলা দিয়ে যদি সূর্যের আলো আসে দেখবেন ধুলাবালি উঠতেছে না, এরকম এরকম ওরা প্রতিবেদনে ধরে বলছে। তো এক একটা ধূলিকণার ভর কত, এক একটা পৃথিবীর সমান। বুঝেন নাই, সূর্য থেকে এক একটা ধূলিকণা বের হয়েছে এক একটাকে পৃথিবীর সমান। এখন আপনার আপনার আমি যখন আপনার মতো স্টুডেন্ট থাকতাম, এটা সূর্যের এটা সূর্যের ভর, এটা পৃথিবীর ভর, এটাও বেশি এটাও বেশি, তার মানে দুইজন তো বেশি পার্থক্য নাই। বেশি পার্থক্য আছে বলেন, 10⁻24 আর 10⁻30, পার্থক্য আছে তেমন একটা, অনেক পার্থক্য। তুমি বুঝে গেছো? হুম, মনে করো একজন দিল 10⁻, হচ্ছে হলো 10, আরেকজন 10⁻16 দিল। এই দুটার পার্থক্য আর এই দুটার পার্থক্য কি একই রকম হবে? আচ্ছা একটা উদাহরণ দিই, দেখেন আপনারা রিপ্লাই দিবেন তাহলে বুঝতে পারবেন। আসল পড়া কিন্তু হইতেছে। একজন হচ্ছে হলো এই একজনের কাছে আছে 1 টাকা আছে, আরেকজনের কাছে 10 টাকা আছে। যার কাছে 10 টাকা আছে সেই বাকি জনের থেকে কত গুণ বেশি? হ্যাঁ 10 গুণ বেশি, খুব সহজ হিসাব। কত টাকা বেশি? 9 টাকা। গুড, এটা বুঝতেছেন। একজনের কাছে আছে 10, একজনের কাছে 100, কত গুণ? 10 গুণ বেশি। পার্থক্য, পার্থক্য বাড়ছে না কমছে? না, গুণ কিন্তু সেম আছে, গুণ কিন্তু সেম, কিন্তু কি পার্থক্য কিন্তু বাড়ছে। এবার দেখেন একজনের কাছে 100, একজনের কাছে 1000, কত গুণ? 10 গুণ। কত পার্থক্য? 900। একজনের কাছে আছে, একজন 1000, একজন 10,000, কত গুণ? কত পার্থক্য? 9,000। একজন 1 কোটি, একজন 10 কোটি, কত? 10 গুণী, কিন্তু পার্থক্য কত? 9 কোটি। একজন 10 কোটি, একজন 100 কোটি, কত? 10 গুণ, কিন্তু পার্থক্য, পার্থক্যটা বুঝতেছেন? ওকে, আপনারা বুঝে গেছেন, আপনারা তাহলে বুঝে গেছেন। দেখেন আপনারা পয়েন্টটা বুঝে গেছেন। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, শূন্য কয়টা বলেন? 1 লাখ হওয়ার জন্য মাত্র কয়টা, 5টা শূন্য লাগে। 10⁻7 হলে 1 কোটি, 8 হলে 10 কোটি, 9 হলে কত, 100 কোটি, 1000 হলে কত, 1000 কোটি। বুঝতেছেন? তাহলে 10⁻10 গিয়ে 1000 কোটি হয়ে যাচ্ছে। এইভাবে যদি আপনি চিন্তা করেন, 1000 কোটি আর হচ্ছে হলো কি 100 কোটি, পার্থক্য কত বিশাল। তাহলে আমার হিসাব মতে, আমার ক্ষুদ্র বিবেক, আমার তো জ্ঞান নাই, আমার হিসাব মতে কে আমাকে যদি এটুকু বলে যে যে বাবা হচ্ছে হলো সূর্যের ভর হচ্ছে 6 × 10⁻25, আমি তাও বলবো যে এই দুইটার মধ্যে আসমান ও জমিনের পার্থক্য। বুঝেন নাই কথা? এই দুইটা কত গুণ বলেন তো? না, এটা তো, এটা কত গুণ? গুণ 10, এটা তো বুঝে উচিত। এটা 10 ভাগ করলে 24 আর 25, 10 গুণ। কিন্তু এবার ক্যালকুলেটর হাতে নেন, বাস্তবে দেখেন, মাইনাস করে দেখেন কি হয়েছে।
এটা থেকে এটা মাইনাস করতে হবে, মানে বড়টা থেকে ছোটটা কত হয়, কি হয়েছে 10^25 তো আছে, কি চেঞ্জ হয়েছে কোনো? এবার দেখেন মনে করেন ওরা বলছে যে ধূলিকণা ধরলাম যে 1000টা গেছে, কয়টা? 2×10^30 মাইনাস হচ্ছে 1000 ইন্টু 6 ইন্টু 10^24। দেখেন বিবিসির ভাষ্য মতে যে ধরলাম যে সূর্য থেকে কি হয়েছে 1000 ধূলিকণা কি হয়েছে হয়ে গেছে। দেখেন বিয়োগ করে দেখেন এবার কত হয়।